দেখো আমরা এই পর্যায়ে বরিশাল 2023 সালে কোয়েশ্চেনটা দেখবো। এখানে ক নং প্রশ্নে তোমাদেরকে কি বলা হয়েছে দেখো। ক নং প্রশ্নে আমাকে যেটা বলা আছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এরপরে হচ্ছে হলো 1 মাইনাস হচ্ছে হলো cos x, এরপরে হচ্ছে হলো 2 x স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আমরা লিমিটের একটা টাইপ ছিল যে লিমিট যদি আমাদের 0 থাকে, লিমিটের পয়েন্টটা যদি আমাদের কি হয়, 0 হয়, আর এই জায়গায় যদি ত্রিকোণমিতিক ফাংশনে যদি আমাদের ত্রিকোণমিতিক থাকে, মানে ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তখন আমাদের যে সূত্রগুলো ইউজ করতে হয়, ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে। কীরকম সূত্রগুলো আমরা জানি যে এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই হচ্ছে হলো এক্স ইকুয়াল টু 1, এই একটা সূত্র। সাইন এক্স বাই সাইন এক্স একটা সূত্র। আমরা মূলত এই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমাদের এই চেহারা বানাইতে হবে। তাহলে এখানে এই চেহারা বানাইতে হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হলো লিমিট এক্স টেন্স টু 0, আমরা 1 মাইনাস cos x এর একটা সূত্র জানি। সেই সূত্রটা কিভাবে হয়? 1 মাইনাস cos x আমরা জানি হচ্ছে হলো cos 2a ইকুয়াল টু হচ্ছে হলো কত, সাইনের সূত্রটা, সেটা হচ্ছে হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে আমাদের গুণিতক, ত্রিকোণমিতিক যে গুণিতক কোণের ত্রিকোণমিতিক যে গুণিত কোণের সূত্রগুলো আছে সেটা ইউজ করে যায়। উপগুণিতিকের সূত্রটা যদি ইউজ করি সেটা হচ্ছে হলো cos a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2। এটা হচ্ছে উপগুণিতিকের সূত্রটা। তাহলে আমাদের এটাকে যদি এই পাশে আনি, সমাধান করি, তাহলে আসে হচ্ছে 2 সাইন স্কোয়ার a বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কত, cos a। ঠিক আছে না? 1 মাইনাস cos a, এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তার মানে দেখো 1 মাইনাস cos a এর জায়গায় কি আছে, x আছে। তার মানে আমরা যেটা লিখতে পারি যে 1 মাইনাস cos a ইকুয়াল টু কত, 2 সাইন স্কোয়ার a বাই 2। তাহলে এইখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কত, 2 সাইন স্কোয়ার কত, 2 সাইন স্কোয়ার কত লিখবো, x বাই 2 লিখবো। ঠিক আছে? 1 মাইনাস cos a সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার x বাই 2। এরপরে নিচে কত আছে, 2x স্কোয়ার আছে। তাহলে 2 কি কাটাকাটি। তার মানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, এখানে আসে হচ্ছে সাইন স্কোয়ার x বাই 2, আর নিচে হচ্ছে কত, x স্কোয়ার। এটা আসলো, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে সূত্রটা সাজানোর উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে উপরে সাইন, এখানে x এর জায়গায় মানে কোণের জায়গায় যা থাকবে নিচে তাই থাকতে হবে। দেখো সূত্রে কিন্তু এখানে যা আছে এখানে তাই আছে, এখানে আমাদের তাই নিচে তাই থাকতে হবে। এরপরে লিমিট থাকতে হবে, কন্ডিশন হচ্ছে লিমিট রাখতে হবে কত, এক্স টেন্স টু 0। যদি এই কন্ডিশনে থাকে তখন আমি এটা ইকুয়াল টু কত লিখবো, 1 লিখবো। মানে এখানে তিনটা জায়গায় সেম হইতে হয়। একটা জায়গা হচ্ছে আমাদের এটা, যে এই জায়গাটা আর এই অংশটা আর এই অংশটা, এই তিনটা অংশ যদি একই হয় তখন আমরা লিমিটটা, এর মানটা কত লিখতে পারি, 1 লিখতে পারি। এর ব্যতীত অন্য কোনো কিছু হলে এর মান আমরা 1 লিখতে পারবো না। তাহলে এই উদ্দেশ্যের জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে যে লিমিট এক্স টেন্স টু 0, আমরা যদি এটা লিখি তাহলে উপরে কি আছে, উপরে হচ্ছে হলো সাইন স্কোয়ার আছে। সাইন স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন এক্স বাই 2 তার উপরে কত, হোল স্কোয়ার, এভাবে দিতে পারি। তাহলে এখানে আমরা কতটুকু অংশ পাইলাম, সাইন এক্স বাই 2। তাহলে এখন আমাদের সূত্র প্রয়োগ করার জন্য সাইনের পরে যে অংশটুকু থাকবে, মানে সাইনের পরে এই অংশটুকু আছে, এটা আমাকে কি করতে হবে, এখানে নিচে লিখতে হবে এক্স বাই 2। ঠিক আছে? পরবর্তীতে আমি কি বেশি লিখছি কম লিখছি সেটা হচ্ছে পরের হিসাব। ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে যা আছে তাই লিখে দিবা। লিখে দেওয়ার পর এখানে কত, এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে এক্স স্কোয়ার, তারপরে পুরাটার উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো। তার মানে আমি বেশি লিখছি কি, আমি বেশি লিখছি, আমাকে ছিল কিন্তু এক্স, এই জায়গায় আমি একটু আলাদা করে লিখতেছি, আমার ছিল কিন্তু এক্স স্কোয়ার, আমার ছিল এক্স স্কোয়ার। তাহলে 1 বাই 2, তার মানে আমি এই যে 1/4টা আমি কি বেশি লিখছি না, এখানে 4টা আমি বেশি লিখছি। তাহলে 4 দ্বারা আমি যদি এটাকে কি করে দিই, গুণ করে দিই, তাহলে কিন্তু কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়, মানে এক্স স্কোয়ার থাকে। আর উপরে যা আছে তাই আছে, হিসাবটা বুঝো। উপরে আমার যা আছে তাই, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আসছিল, তাহলে আমি যদি এক্স স্কোয়ার এভাবে লিখে কোনো প্রবলেম না। তাহলে নিচে একটা 2 দিচ্ছি কারণ এখানে এক্স বাই 2 আছে তার জন্য। ঠিক আছে? তাহলে এখানে 1/4টা আমি বেশি লিখছি, তার মানে কি করতে হবে, একটা 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এই 4 দ্বারা গুণটা তুমি এই জায়গায় দাও, অথবা তুমি এখানে 1/4 দ্বারা গুণ দাও, সেটা কিন্তু একই কথা। কথা কি ক্লিয়ার? তাহলে এর পরবর্তীতে আমরা যদি লাইনটা একটু সাজাই তাহলে আমাদের সুন্দর চেহারাটা চলে আসবে। মনে করো যে লিমিট কত, এক্স টেন্স টু 0, এরপরে হচ্ছে হলো আমাদের কি আসে, এরপরে হচ্ছে হলো সাইন এক্স বাই 2, নিচে হচ্ছে হলো এক্স বাই 2, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার মিলে আমি পুরোটার উপরে কি করতে পারি, হোল স্কোয়ার দিতে পারি। আর ইনটু এখানে 1/4, এটা আমাদের এভাবে থাকবে। ঠিক আছে? এই যে 1/4টা গুণাকারে আছে। এখন
লিমিট এটার উপরে তাকা যে কথা আর এটার ভিতরে নিয়ে তাকাটা একই কথা, মানে লিমিটটা এখানে তাকা যে কথা এই জায়গায় তাকা একই কথা। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাকে কিন্তু এখানে এক্স আছে আর এখানে কত আছে x/2 আছে। আমি বলছিলাম এখানে যা থাকবে এখানে যা তা থাকতে হবে এখানেও তাই থাকতে হবে। এখন এই জায়গাটা তুমি চেঞ্জ করলেও পারো, খালি এখানে যে ফাংশনটা মানে যে লেটারটা আছে এখানে যে লেটার সেম লেটারটা এই জায়গায় থাকলেও হবে, কারণ x টেন্স টু যদি জিরোর কাছাকাছি যায় কোনো মানের জন্য কোনো অংশের জন্য তুমি যদি এক্সটাকে জিরোর কাছাকাছি নিয়ে যাও x/2টাও জিরোর কাছাকাছি যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, তোমরা খালি বিষয়টা খালি মানে এতটুকু লক্ষ্য রাখবা এখানে যে ফাংশনটা যার এক্সের এখানে সেই এক্স আছে কিনা এতটুকু যদি থাকে তাহলেই হবে। তাহলে আমি এই টোটালটা সমান আমি কত লিখতে পারি, এই টোটালটা সমান হচ্ছে 1 সূত্রের অনুসারে, তাহলে 1 ইন্টু কত 1/4 ইকুয়াল টু হচ্ছে 1/4। এই হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো কাজটা কি করা হয়েছে। আর এখানে স্কোয়ার থাকলে যেটা হয় সেটার ব্যাখ্যাটা হচ্ছে যদি আমি এই অংশটা দুইবার লিখতে পারি, মানে এই বিষয়টা এইভাবে আমি লিখতে পারি, দেখো যে সাইন x/2 বাই হচ্ছে কত x/2 একটা অংশ ইন্টু সাইন x/2 বাই হচ্ছে কত x/2, এই অংশটা কিন্তু আমি দুইবার লিখতে পারি। তার আগে আমার কি আছে, লিমিট আছে, ঠিক আছে না, তার মানে আগে কি আছে লিমিট x টেন্ডস টু 0। তাহলে আমি যদি লিমিটের ধর্ম যদি ইউজ করি তাহলে গুণ আকারে থাকলে লিমিট এটার সাথে যাবে লিমিট এটার সাথে যাবে, তাহলে এটার মান 1 এটার মান 1। ঠিক আছে, তার মানে স্কোয়ার থাকলে আমাদের কোনো অপরাধ নেই। ঠিক আছে, ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশনে। পরবর্তী কোয়েশনে কি বলছে যে ক নম্বর কোয়েশনে বলছে এক্স এর কোনো মানের জন্য এফ অফ এক্স এর মান সর্বোচ্চ হবে, মানে এক্স এর কোন মানটার জন্য এক্স এর তোমার এমন একটা মান খুঁজে বের করতে হবে বা এক্স এর এমন একটা বিন্দু তোমাকে খুঁজে বের করতে হবে যে বিন্দুর জন্য এফ অফ এক্স মানে এই ফাংশনটার মান সর্বোচ্চ হবে। মানে মূল কথা হচ্ছে যে আমার গুরুমান লঘুমান নির্ণয় করার যে প্রসেস সেম প্রসেস এখানে কাজ করাইতে হবে, কারণ লাস্টে আমাদের একটু অংশ কাজ না করলে চলবে। তাহলে আসো আমরা এই কাজটা ধাপে ধাপে শেষ করি, তাহলে আমরা বুঝতে পারবো কাজটা কিভাবে করা যায়। ওকে, তাহলে ফাংশনটা একটু লেখো যে আমাদের এফ অফ এক্স কত দেওয়া আছে, ক নং প্রশ্ন আমাকে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে হলো যে 3x³ মাইনাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 2, এটা আমাকে দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করব, এটাকে চরম বিন্দু নির্ণয় করার জন্য একবার অন্তরীকরণ করতে হয়। গত কোনো এক ক্লাসে আমরা ধাপে ধাপে কাজগুলো কি করতে হয় সেটা বলছিলাম। ঠিক আছে, তাহলে চরম বিন্দু নির্ণয় করার জন্য একবার অন্তরীকরণ, এফ অফ এক্স কে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স হয়, একবার অন্তরীকরণ করলে কত 9x স্কোয়ার মাইনাস হচ্ছে 12x প্লাস মাইনাস হচ্ছে 5। ঠিক আছে, আর ধ্রুবপদকে অন্তরীকরণ করলে 0। পরে আমরা লিখবো যে এক্স এর চরম বিন্দুর জন্য কত এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত হয় 0। ঠিক আছে, তাহলে সুতরাং এখন আমরা যেটা লিখতে পারি যে প্রাইম অফ এক্স কোনটা এটা, তার মানে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস হচ্ছে 12x মাইনাস হচ্ছে 5 ইকুয়াল টু কত 0। এখান থেকে তুমি মিডিল টার্ম করে কি করবে, এক্স এর মানগুলো বের করবা। তাহলে এক্স এর মানগুলো যদি বের করি 45 5 নং কত 45, এটা আর এটা কি করতে হয় গুণ করতে হয়। পরে এই গুণফলটার এমন দুইটা অংশ বের করতে হবে বা এমন দুইটা গুণনীয়ক তোমাকে বের করতে হবে যার যোগফল অথবা বিয়োগফল 12 হয়। ক্লিয়ার, তার মানে আমরা 9x স্কোয়ার 45 3 15 45 15 থেকে 3 গেলে থাকে 12, তার মানে হচ্ছে মাইনাস 15x প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা যদি 3x কমন নেই, 3x যদি কমন নেই তাকে হচ্ছিল 3x থাকে 3x মাইনাস 5x 5x তো কমন নিছি মাইনাস 5। এরপর এখান থেকে যদি আমরা প্লাস 1 কমন নিই তাকে হচ্ছিল 3x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছিল 0। এরপর এখান থেকে আসে হচ্ছিল 3x মাইনাস 5 ইন্টু হচ্ছিল 3x প্লাস 1 ইকুয়াল টু কত 0, বা আমরা লিখতে পারি যে 3x মাইনাস 5 ইকুয়াল টু 0, অথবা আমরা লিখতে পারি কত 3x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তার মানে বা এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 5/3 আর এখান থেকে x ইকুয়াল টু যেটা পাই -1/3। এই হচ্ছে আমাদের x এর দুইটা বিন্দু। এখন পরবর্তী কাজটা কি বলছিলাম, পরবর্তী কাজটা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। পরবর্তী কাজটা হচ্ছে x এর মানগুলা, যে x এর যে মানগুলো আমরা পাইছি, x এর যে দুইটা মান আমরা পাইছি সেই দুইটা মান কোথায় বসাইতে হয়, এই ফাংশনের ডাবল অন্তরীকরণে বসাইতে হয়। ঠিক আছে, তাহলে আমরা x এর মানগুলো ডাবল অন্তরীকরণে বসাবো, তার জায়গায় কি করতে হবে, দ্বিতীয়বার এটাকে একবার অন্তরীকরণ করে এটা পাইছি, এটাকে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের কি আসবে, ডাবল অন্তরীকরণটা হবে। তাহলে আমরা 1 নংকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে লিখে নিবা 1 নংকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ওকে, তাহলে 1 নংকে যদি আমি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে f ডাবল প্রাইম অফ x ইকুয়াল টু হচ্ছে হলো কত
18x, এরপর হচ্ছে -12, এটা আসে। এখন আমরা কি করব, যে x এর যে মানগুলোর জন্য এই মানটা কি হইতে হবে, আমরা কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ডাবল প্রাইম অফ x যে মানের জন্য 0 থেকে ছোট, কি মান বলছে, সর্বোচ্চ 0 থেকে ছোট হবে। ডাবল প্রাইম অফ x যে মান, x এর যে মানের জন্য ডাবল প্রাইম অফ x 0 থেকে ছোট হবে, x এর ওই বিন্দুতে বা x এর ওই মানের জন্য কি হবে, এই ফাংশনটার সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু ট্রাই করে দেখি আসে কিনা। যে আমরা ট্রাই করব যে এখন x = -1/3টা ট্রাই করো, x = -1/3, হ্যাঁ, হলে x = -1/3 হলে f ডাবল প্রাইম অফ কত, -1/3 ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে কত, এখানে 18 ইন্টু মাইনাসটা সামনে দিয়ে দিলাম 1/3 -12 ইজ ইকুয়াল টু 3 দিয়ে এটা কাটলে হলো 6, তার মানে হচ্ছে -6 -12 ইকুয়াল টু যেটা আসে মাইনাস কত, 18। তাহলে এই অংশটা 0 থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি যে x এর এই বিন্দুতে f of x এর কি সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে এই কথাটা এখানে লিখে দাও। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে x = -1/3, হ্যাঁ, এর জন্য 1/3 এর জন্য আমরা লিখব f of x এর, কার, f of x, এই ফাংশনে কিন্তু আমাদের মেইন ফাংশন এটা, f of x এর সর্বোচ্চ মান বিদ্যমান। ওকে, তাহলে আমাদের একটা পাইছি। এখন আবার দেখতে হবে x এর এই বিন্দুটার জন্য ফাংশনটা সর্বোচ্চ মান বিদ্যমান কি না। তাহলে মূলত এখানে একটু বসায় দেখবা যে আসলে এটা পজিটিভ আসবে কিনা, যদি না আসে তাহলে আমাদের কি দরকার নাই, এটা দরকার নেই, কারণ আমাকে প্রশ্নে চাইছে কিন্তু x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য f of x এর কি সর্বোচ্চ মান বিদ্যমান। ঠিক আছে, সর্বোচ্চ মান কি হয়, মানটা সর্বোচ্চ হয়, এটাই আমার কাছে চাইছে। তাহলে এখান থেকে যদি দেখি যে এটাও বসানোর পরে যদি দেখি এই জায়গায় বসাবো, কোন জায়গায় বসাবো, আমরা যদি এই x = 5/3টা যদি আমরা এই জায়গায় বসাই, বসানোর পরও যদি দেখি মানটা 0 থেকে ছোট আসছে, তাহলে এটাও জন্য সর্বোচ্চ হয়। তাহলে এখান থেকে যদি 5/3টা এখানে বসাই, তাহলে 3/5 না, এটা পজিটিভ হবে। তাহলে পজিটিভ হলে কি হয়, পজিটিভ হলে ফাংশনটার আমাদের কি যে মান বিদ্যমান থাকে, লঘু মান মানে সর্বনিম্ন মান বিদ্যমান থাকে, সেটা আমার কাছে প্রশ্ন চাই নাই। সো এটা নিয়ে তোমার আর চিন্তা করার দরকার নাই। এই পর্যন্তই হচ্ছে আমাদের আনসার, মানে হচ্ছে প্রমাণিত। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে -2 বিন্দুতে g(x, y) = 0 এর স্পর্শকের সমীকরণ। মানে এটা হচ্ছে একটা বক্ররেখা, g(x, y) এর মানটা হচ্ছে হলো এটা, যে এই হচ্ছে আমাদের রাশিটা, এই রাশিটা = 0, এই বক্ররেখার কি বিন্দুতে, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে গ নং প্রশ্নে আসো। তো গ নং প্রশ্নে আমাকে যেটা বলা আছে কত, g(x) = 0, মানে g(x, y) এটা = কত, 0। তাহলে g(x) এর মান আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হলো এটা, যেটা হচ্ছে x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 6y মাইনাস 7 = 0। এটা কিসের সমীকরণ সেটা কমেন্টে অবশ্যই বলে যাবা। ঠিক আছে, কিসের সমীকরণ অবশ্যই কমেন্টে বলবা। ওকে, তাহলে এখানে এই বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করি, মনে করো যে সাপোজ এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তটা এই ধরো, আমাদের বৃত্তটা এই জায়গায় মনে করলাম আছে -x সহগ -y সহগ, হ্যাঁ, আমাদের বৃত্তের কেন্দ্রটা এখানেই হবে। এখানে ধরো একটা স্পর্শক আছে, মনে করে এই হচ্ছে আমাদের বিন্দুটা, যে বিন্দুটা হচ্ছে কত, -25। আচ্ছা, -25, তার মনে করো বৃত্তের কেন্দ্র আমার এই করি, কিন্তু বৃত্তটা যদি আমি এই পুরাটা নিয়ে করি, তাহলে এই বৃত্ত হচ্ছে আমার কেন্দ্র হচ্ছিল এটা, মনে করো এই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে -25 এই জায়গায় হচ্ছে বিন্দুটা, যেটা হচ্ছে -2, কত 5। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে আমরা কি করবো, একটা স্পর্শক আঁকবো। বুঝতে পারছো, এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকলাম, এই স্পর্শকের কি করতে বলছে, সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে প্রসেসটা কি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে হলো y - y1 = হচ্ছে হলো dy dx ইন্টু হচ্ছে হলো x - x1। তাহলে dy dxটা কি, dy dxটা হচ্ছে যে ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে, এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলে ওই অন্তরীকরণে যে ফাংশনটা পাবো, সেই ফাংশনে এই বিন্দুটা বসাইলে যে মানটা পাবো, সেই মানটাকে বলা হয় হচ্ছে হলো dy dx এর মান, মানে ডালের মান, সহজ কথা যেটা। আর এখানে y1 x1 হচ্ছে হইলো যে আমার যে স্পর্শবিন্দুটা দেওয়া আছে, স্পর্শবিন্দুর বুসকুটি, আর এই xy হচ্ছে হইলো আমাদের যে এই যে স্পর্শকটা তৈরি হয়েছে, এটা একটা সঞ্চার পথ, ওই সঞ্চার পথের x এর বিন্দুর পক্ষ থেকে একটা বিন্দুর বুসকুটি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা dy dxটাকে নির্ণয় করি। তাহলে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে একবার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে যেটা আসলে হলো 2x প্লাস হচ্ছে 2y dy dx। আশা করি 2y কে যে কিভাবে অন্তরীকরণ করলে dy dx আছে, এটা আমরা গত একটা লেকচারে বোর্ডে বিস্তারিত আলোচনা করছি। ওকে,
এরপরে মাইনাস এটাকে অন্তরীকরণ করলে আসে হলো 4, এটাকে অন্তরীকরণ করলে আসে হচ্ছে হলো -6 dy dx, ঠিক আছে, ইকুয়াল টু -7, এটাকে অন্তরীকরণ করলে 0 ইকুয়াল টু কত 0। এখন আমরা যে কাজটা করব, এই টাইপের ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন। আশা করি অব্যক্ত ফাংশনকে কিভাবে অন্তরীকরণ করে dy dx এর মান বের করতে হয় সেটা তোমাদের জানা আছে। তারপর আমি একটু আলোচনা সাপেক্ষে বলে রাখি। অব্যক্ত ফাংশনকে আমরা dy dx এর মান বের করে নরমালি আমরা অন্তরীকরণ করলাম, তারপর এখানে dy dx রিলেটেড পদগুলো একপাশ করব, আর dy dx রিলেটেড সারা যে পদগুলো আছে ওইগুলোকে একপাশ করব। তাহলে dy dx রিলেটেড পদগুলো হচ্ছে একটা 2y dy dx, আর একটা হচ্ছে এটা -6 dy dx, এগুলোকে এই পাশে রাখলাম, বাকিগুলোকে ওই পাশে পাঠাইলাম। তাহলে এটাকে যদি আমি এই পাশে পাঠাই, যেটা পাই হচ্ছে -2x, আর dy স্যার এটা যেটা হচ্ছে প্লাস কত 4, ঠিক আছে, এই হচ্ছে কাজ। পরে এখান থেকে আমাদের dy dx টা কমন যায়, তাহলে dy dx আমরা কমন নিয়ে গেলাম, থাকলো হচ্ছে হলো 2y, আর এখানে থাকে -6 ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস হচ্ছে 4। এরপরে হচ্ছিল যেটা যে dy dx এই অংশটুকু দ্বারা আমরা এই পাশে ভাগ আকারে নিয়ে যাব, তাহলে -2x প্লাস 4 বাই হচ্ছে কত 2y -6, এই হচ্ছে আমাদের dy dx এর মান পাইলাম। এখন dy dx এর যে ফাংশনটা আছে সেই ফাংশনে এই বিন্দুটা বসাইতে হবে। তাহলে dy dx এর সুতরাং আমরা যেটা লিখবো যে dy dx বিন্দুটা এখানে এইভাবে দিবা 2 কত 5 ইকুয়াল টু যেটা আসে যে x এর জায়গায় -2, তার মানে হচ্ছে কত -2 বসাইলে +4, আর এখানে +4 আছে, এরপরে 2y এর জায়গায় কত 5, তার মানে হচ্ছে 10 -6 ইকুয়াল টু আমরা যেটা পাই সেটা হচ্ছে কত 8 বাই কত 4, ঠিক আছে না, ইকুয়াল টু হচ্ছে কত 4 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমরা dy dx এর মান পাইলাম কত 2। এখন আমাকে এই বিন্দু তো দেওয়াই আছে, আমরা খালি বসাই দেব। ওকে, তাহলে এখন আমরা যেটা লিখবো যে -2 5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, -2 5 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কত y y1 কত এটা 5 ইজ ইকুয়াল টু dy dx এর মান কত পাইছি 2 ইন্টু x - x1 কত -2 মানে হচ্ছে +2 হবে। তাহলে বা আমরা যেটা পাইলাম y - 5 ইজ ইকুয়াল টু হচ্ছিল 2x কত +4। তাহলে আমরা যদি সবগুলো এক পাশে পাঠাই সেটা পাবো হচ্ছিল 2x - y, এটাকে এই পাশে পাঠাইলে হচ্ছে প্লাস, মানে হচ্ছে +9 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, মানে আনসারটা। তাহলে এই ছিল আমাদের যে বরিশাল 2023 সালের প্রশ্নটা। মোটামুটি আমাদের ইজি কোয়েশ্চেন, খুবই সহজ কথা। মূলত অন্তরীকরণ থেকে যত কোয়েশ্চেনগুলো আসে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সহজই থাকে, কোনো এখানে জটিলতা বলতে কিছুই নেই, ঠিক আছে। তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন যাই।